আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে। সকালে বারান্দায় এসে দেখি ফুলগুলো ফুটে আছে। বাইরের আবহাওয়া মনে হচ্ছে একবার বৃষ্টি হবে, আবার দিন ভালো হচ্ছে, কিন্তু আজকে ওয়েদার যেমনই থাকুক আমার আজকে ঘরের বাজার করতে হবে। তো সকালবেলা নাস্তা তৈরি করে মেয়ের টিফিন তৈরি করে এখন মেয়ের সাথে একসাথেই বের হয়ে যাব। মেয়ে স্কুলে চলে যাবে আর আমি বাজার করে বাসায় চলে আসব। বারান্দার গাছগুলো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমার অনেক আপুরাও পছন্দ করেন বারান্দার গাছগুলো অনেক দিন যাবত কোনো যত্ন নিতে পারছি না। একদিন পুরো একটা সময় বসে গাছগুলোর যত্ন নিতে হবে, আগাছাগুলো ফেলে দিতে হবে, আগাগুলো কেটে দিতে হবে। তো সেগুলোই দেখছিলাম আর কি। পাতাবাহার গাছগুলোর মধ্যে সবথেকে বেশি ভালো লাগে আমার কচু গাছের মধ্যে বিভিন্ন প্রকার যে গাছগুলো হয় সেগুলো। তো আমার কচু গাছ দুইটা দেখলাম খুব সুন্দর হয়েছে। তো আমি অলরেডি বাইরে বের হয়ে পড়েছি, বাইরে একটু বাজারে যাব। বাজারে যাবার পথে আমার মেয়ে আবার কেকের কথা বলে দিয়েছিল। তো কেক ও যে ফ্লেভারের বলেছে সেই কেকটা তো দেখছি না, আমি আবার একটু ভিডিও করে নিয়েছি। দেখি ও কোনটা বলে নেওয়ার জন্য, তারপরে এসে নিয়ে যাব। একদম বাসার সাথেই তো দোকান। তো আমি অলরেডি বাজার করে আবার চলে এসেছি। বাসায় এসে দেখি বাসার দরজার নিচে দিয়ে কারেন্টের বিলের কাগজ দিয়ে গিয়েছে। তো গিয়ে আবার কারেন্টের বিলটা দিয়ে আসলাম অফিসের মধ্যে। তো এর মাঝেই কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমিও বাজার থেকে এসেছি, বৃষ্টিও শুরু হয়েছে। যদি এই মুহূর্তে বাজার থেকে না আসা হতো আমার জন্য কিন্তু একটা সমস্যা হয়ে যেত, একটা সমস্যায় পড়ে যেতাম আর কি। বাইরে দেখলাম বৃষ্টিতে একদম কেমন জানি কাদা কাদা হয়ে আছে, বৃষ্টির পানিও জমে আছে। তো আল্লাহ বাঁচিয়েছে এই সিচুয়েশন থেকে আমি বাজারগুলো নিয়ে চলে আসতে পেরেছি বাসায়, এটাই অনেক। তো বাজারগুলো এখন গুছিয়ে নিব। আজকে বাজার করতে করতে মাছের বাজার যখন করছিলাম কি চিন্তা ভাবনা করছিলাম জানি না। আমি মাছের বাজার থেকে বের হয়ে তারপর মনে হয়েছে যে মাছ কাটিয়ে আনতে মনে নেই, রুই মাছটা বাইরে থেকে কেটে নিয়ে আসি। তো বাসার মধ্যে কাটলে হয় কি যে এত পরিমাণ ময়লা ছিটে সেগুলো পরিষ্কার করতে করতে আর অবস্থা খারাপ হয়ে যায়। তো রুই মাছ, ছোটো মাছ এগুলো পরবর্তীতে ফ্রিজে রেখে দিয়েছি, বাবার বাড়িতে গেলে কাউকে পেলে কাটিয়ে নিব আর কি। আর গরুর দুধ পেয়েছি আজকে বাজারে, ওনার দুধটাও নাকি অনেক ভালো সবাই বলছিল। তো 1 কেজি নিয়ে এসেছি। আর যদি ভালো হয় তাহলে মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে গিয়ে বাজার থেকে এরকম গরুর দুধ নিয়ে আসব। ছোট মাছের সাথে কিছু পরিমাণ চিংড়ি মাছ পেয়েছি। তো মাছগুলো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। এই মাছগুলো মানে দেখতেও সুন্দর লাগছিল, খেতেও ভালো হবে। ছোট মাছ যদি একটু কষ্ট করে গুছিয়ে নেওয়া যায় তাহলে তো শরীরের জন্য ভালো, খেতেও ভালো লাগে। বাজার যেদিন করা হয় সেদিন তো বুঝিনি কত ঝামেলা থাকে ঘরের মধ্যে, একটার পর একটা গুছাতে হচ্ছে, কাজ যেন শেষই হচ্ছে না। তো এখানে কিছু মরিচ আর ধনিয়া পাতা এগুলো আলাদা করে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। ফেসবুক তারপর নিউজে তো আমরা প্রতিনিয়ত দেখছি যে সব কিছুর দাম কমে গিয়েছে, কিন্তু বাজারে গিয়ে দেখলাম সম্পূর্ণই উল্টা। যেটার দাম যা ছিল তেমনই আছে, বরঞ্চ আরও সব কিছুর দাম আমার কাছে একটু বেশি লাগছিল। মাছ, মাংস, তরকারি সব কিছুর দামই আমার মনে হচ্ছে যে বৃদ্ধি পেয়েছে। ইলিশ মাছের দাম এত বেশি চাচ্ছিল, যেগুলো আমরা 1200-1400 করে কেজি নিয়ে আসি সেগুলো 2000-এর নিচে না। তো যাই হোক, এখানে কাঁচা মরিচগুলো বেছে নিয়েছি, পানিটা শুকিয়ে গেলে তারপর টিস্যুতে মুড়ে একটা বক্সে করে রেখে দিব। সেম
ধনিয়া পাতাগুলো গুঁড়াগুলো ফেলে দিচ্ছি, তারপর একটু ফ্যানের নিচে শুকিয়ে টিস্যুতে মুড়ে বক্সে করে রেখে দিব, তাহলে কিছুদিন ভালো থাকবে আর কি। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন না, তো এখন কিন্তু ধনিয়া পাতা মোটামুটি দাম দিয়ে নিয়ে আসতে হয়, আর অল্প পরিমাণেই নিয়ে এসেছি। এগুলো এখন যদি সুন্দরভাবে গুছিয়ে না রাখি তাহলে কিছুদিন খেতে পারবো না। কিছু কিছু মাছ আছে যে একটু ধনিয়া পাতা দিলে খেতে ভালো হয়। আর চিন্তা করছিলাম বারান্দা বাগানে একটা ছোট লেবুর চারা লাগাবো লেবু পাতা খাওয়ার জন্য। প্রায় অনেক তরকারিতে হয় কি যে লেবু পাতা দিলে কিন্তু ভালো লাগে। শুকনা শুকনা করে আমরা যে ডাউলের ভুনাটা করি এটাতে লেবু পাতা দিলে ভালো লাগে, বা মাছ একটু পুরনো হয়ে গেলে একটু লেবু পাতা দিয়ে দিলে কিন্তু সেই পুরনো ঘ্রাণটা আর করে না। আজকে বাজার থেকে যে কাচকি মাছ নিয়ে এসেছি, কাচকি মাছে কিন্তু সামান্য পরিমাণে একটু লেবু পাতা দিলে নামানোর আগে খেতে খুব ভালো হয়, ঘ্রাণটাও খুব ভালো আসে। আর বাজারে ইদানিং দেখছি যে কাগজি লেবু উঠছে, তো কাগজি লেবুতে কিন্তু গ্যাস হয় না খেলে, আর খেতেও ভালো লাগে। তো আমি বেশি করেই কিনে নিয়ে এসেছি বাসার জন্য, সেগুলো কেটে নিচ্ছি। কাটাকাটিটা গোছানো হয়ে গেলে কিন্তু রান্নাবান্না দেখবেন একদম ইজি হয়ে যায়, আর রান্নাবান্নার কাজগুলোও সহজ হয়ে যায়। বাজার যেদিন করা হয় সেদিন স্বাভাবিক একটু কাজকর্ম বেশি থাকবে। এখন তো মেয়েদের স্কুল খুলে গিয়েছে, তো মেয়ে যদি সাথে থাকে তাহলে আমার বাজার করতে একটু সুবিধা হয়, আর ও না থাকলে আমার একটু এলোমেলো লেগে যায়। একা হাতে অনেক কিছু অনেক সময় মনে থাকে না। তো আজকে তো মাছ কাটার কথা একদমই মনে নেই, বাবার বাড়িতে আবার নিয়ে যাব, দেখি মানুষ পেলে মাছ কাটিয়ে নিয়ে আসব। তো মাছ আপাতত ফ্রিজে রেখে দিয়েছি। বারান্দার গাছগুলোতে সবজি কাটার যে পানিগুলো থাকে সেই পানিগুলোই কিন্তু আমি ইউজ করি, আর ডাউলের পানিটা বেশিরভাগ যেদিনই ডাউল রান্না করি দেওয়ার চেষ্টা করি আর কি। পুঁই শাকে আমার মেয়েদের প্রচুর অ্যালার্জি, মানে পুঁই শাক খাওয়ার সাথে সাথেই অ্যালার্জির প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায়। নয়তো বা বারান্দার কিছু টবের মধ্যে পুঁই শাক লাগিয়ে দিতাম। মাঝে মধ্যে না একটু শাক খেতে ইচ্ছে করে। আজকে বাজারে কুমড়োর শাক দেখেছি, কিন্তু কুমড়োর যে ডগাগুলো ছিল পাতাগুলো হলুদ হলুদ হয়ে আছে, খেতে কেমন লাগবে বুঝতে পারছিলাম না, তো নিয়ে আসিনি। আজকে বাজারে সব কিছুই মোটামুটি একটু দাম লেগেছে, আর বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা এখন সবজির দামটা একটু বেশিই থাকতে পারে। টাটকা শাক এনে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে, গরম ভাতে লেবু দিয়ে কিন্তু খুব বেশি স্বাদ লাগে। আমার এটা অনেক পছন্দ, কিন্তু সব সময় তো আর ওইভাবে বাজারে যাওয়া হয় না। বাজারে যেদিন যাই চেষ্টা করি 2-3 প্রকারের শাক নিয়ে আসার জন্য, আর থাকেও। কিন্তু আজকে কিন্তু বাজারে পাইনি, শুধু লাল শাক পেয়েছি, তাও জানি কেমন ছিল। তো যতটুকু পেয়েছি ওইভাবেই গুছিয়ে আনার চেষ্টা করেছি আর কি। বাজারে যদি যান আপনি, যদি লাউ আনা হয় সব আইটেম রেখে কিন্তু লাউটাই আগে রান্না করতে হয়, কারণ লাউ যদি সাথে সাথে এনে রান্না না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আজকে যদি রেখে দিতাম কালকে খেতেই ভালো লাগতো না। আর লাউ যদি সাথে সাথে এনে রান্না না করা হয়, লাউয়ের মধ্যে কেমন একটা টক টক ভাব চলে আসে, তখন আর ওই স্বাদটা পাওয়া যায় না আর কি। আর যেহেতু ছোট ছোট চিংড়ি ছিল ছোট মাছের সাথে, সেগুলো কিছু বেছে নিয়েছি, ছোট চিংড়ি দিয়ে লাউটা রান্না করব। লাউয়ের উপরে যে ছিলকা আছে ছিলকাটা আলু দিয়ে ভাজি করব, ছোট চিংড়ি দিয়ে। এভাবে খেতেও কিন্তু ভালো লাগে, আবার ছোট ছোট বাইম মাছ দিয়ে ভাজি করলেও খেতে ভালো হয়। সারাদিন কাজকর্ম করে আমার গলাটা একটু বসে গেছে, ভয়েস ওভারে হয়তো বা বুঝতেই পারছেন, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন ভিডিওটা যদি মেক করে আপনাদের সাথে শেয়ার না করি, নতুন করে আবার একটা ভিডিও স্টার্ট করা যায় না। আগে থেকে অনেকগুলো ভিডিও করা আছে, সেগুলো এখনও এডিট করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চিন্তা করলাম নতুন যে ভিডিওগুলো আমি নতুন করে শ্যুট করছি সেগুলো আগে আপনাদের সাথে শেয়ার করি। পূর্ণ ভিডিও মাঝে মধ্যে একটা একটা করে শেয়ার করে দিব। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনার একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার ভাবিরা বলবে কি যে চিংড়ি মাছও নাকি আমার হাতে বাছা হয় না, তো আমি চেষ্টা করি। মাছ আসলে ছোট সময় থেকে কোনো সময়ভাবে কাটা হয়নি, বাড়িতে মানুষজন বেশি ছিল। আপনাদের তো আমি সবসময় বলি যে আমাদের যৌথ পরিবার ছিল,
তো ওইভাবে আমাদের কিছু কিছু কাজ আছে যে আমরা একটু দূরেই ছিলাম, কিন্তু সবসময় ঘর গোছানোর কাজ, তারপর নতুন নতুন রেসিপি ট্রাই করা, এগুলোতে খুব বেশি আগ্রহ ছিল। তো এগুলোই বেশিরভাগ করতাম। আর মাছ কাটা বা কিছু কিছু কাজ আছে না একটু কঠিন, এগুলোতে কোনো সময় আম্মু ওইভাবে দেয়নি, শিখিওনি। এখন চেষ্টা করলেও না ওইভাবে এই কাজগুলো আর করতে পারি না। তো প্রথমে কাচকি মাছটা রান্না করে নিচ্ছি। কাচকি মাছটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছ দেখবেন ধোয়াধুয়ি করলে ভালোভাবে পরিষ্কার না হলে ওই মাছ কিন্তু স্বাদ পাওয়া যায় না, খেতেও ভালো লাগে না। তো কাচকি মাছটা কিন্তু অনেক সময় করে আমি ধুয়ে নিয়েছি, ভালোভাবে বেছে নিয়েছি। ছোট ছোট ময়লা থাকে এই মাছের মধ্যে, কিন্তু এই মাছটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটাই একটা মাছ, এই মাছটা যদি আপনি একদিনের জন্য ফ্রিজে রাখেন, পরের দিন রান্না করলে কিন্তু এই স্বাদটা আর পাওয়া যায় না। আর যদি কোনো কারণে ফ্রিজে রাখতে হয় তাহলে চেষ্টা করবেন নামানোর আগে সামান্য পরিমাণ একটু লেবু পাতা দিয়ে নামানোর জন্য। আপনারা ইচ্ছে করলে এই মাছটা একেবারে পেঁয়াজের সাথে মশলা দিয়ে মেখেও বসাতে পারেন, আবার ইচ্ছে করলে একটু কষিয়েও রান্না করতে পারেন। তো আমার কাছে একটু কষিয়ে রান্না করলেই ভালো লাগে। পেঁয়াজটা বেশি একটা ভাজার দরকার নেই এই মাছ রান্না করার ক্ষেত্রে। আর আপনি মশলা ইউজ করবেন সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটার পরিমাণটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া, সামান্য পরিমাণ একটু লবণ। মশলাটা সামান্য কিছু সময় ধরে কষিয়ে তারপর মাছের সাথে একদম আঁচটা কমিয়ে দিয়ে সুন্দরভাবে মাখা মাখা করে নামিয়ে নেবেন। মাছ দিয়ে মশলাটা কষানোর সময় পরিমাণে একদম সামান্য একটু পানি দিবেন, কিন্তু পানির পরিমাণটা যেন কম হয়, নাহলে কিন্তু এই মাছটা খেতে ভালো হবে না। তো এই তো মাছটা রান্না হয়ে গেল। এখন আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিব। একদম অল্প সময় কিন্তু এই মাছটা রান্না হয়ে যায়। আর সামান্য পরিমাণ মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ সবটুকু রান্না করলে আমরা যেহেতু মানুষ কম, খাওয়া হতো না। তো ওইটা আমি কালকেই রান্না করে ফেলবো। যদি 2-1 দিন পরে রান্না করি তাহলে এই মাছের আজকে রান্না করলে যে স্বাদটা পাওয়া যাবে সেম একইভাবে রান্না করব, কিন্তু ওই রকম সুন্দর একটা স্বাদ আর আসে না। চিংড়ি মাছগুলো বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মোটামুটি অনেকগুলো চিংড়ি মাছই হয়েছে। আর নদীর চিংড়ি দেখবেন যে কোনো তরকারিতে দিলে কিন্তু আলাদা একটা স্বাদ লাগে। আর এই চিংড়িগুলো শুধু একটু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করলেও কিন্তু খেতে অনেক ভালো হয়। গতকাল রাতে ডাকাতের আর কোনো ধরনের উৎপাত শুনিনি, আর শুনতেও চাচ্ছি না, একটা আতঙ্ক লাগে। আর সব এলাকায় যেহেতু 50 জন করে নির্ধারণ করা হয়েছে, সবাই পাহারা দিচ্ছে। আর অনেকে দেখলাম ফেসবুকে তারপর ইউটিউবে ভিডিও ছাড়ছে ডাকাতদের সাথে মজা করে। তো বাংলাদেশটা কি বলবো, একটা বিনোদনের জায়গা। এত সুন্দর একটা দেশে এমন একটা পরিস্থিতি মাঝে গেল। তো এখন দোয়া করি আল্লাহর কাছে যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায়, আগের মতো হয়ে যায়, মানুষজন যেন আগের মতন স্বাভাবিক চলাফেরা করতে পারে। আর আমরাও যারা সাধারণ জনগণ আছি প্রশাসনকে ভুল না বুঝে তাদেরকে কাজ করার সুযোগ দিই, কারণ প্রশাসন না থাকলে কিন্তু এরকম অরাজকতা চলতেই থাকবে। আর এখানে প্রশাসনের দোষ দিয়েও লাভ নেই। প্রশাসন আর সাধারণ জনগণের মধ্যে একটা আসলে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয়েছে আর কি। একজন আরেকজনকে একদম ঘৃণার চোখে দেখছে বর্তমান যে পরিস্থিতি। তো এই পরিস্থিতিটা আল্লাহ স্বাভাবিক করে দিক, বাংলাদেশে শান্তি ফিরে আসুক, আর কোনো মায়ের বুক যেন খালি না হয় এভাবে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মাছটা রান্না করে ফেলেছি। এখন লাউয়ের খালের ভাজিটা করব। তো লাউয়ের খালের ভাজির জন্য এখানে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ একটু লবণ, সামান্য পরিমাণ একটু হলুদ, আর সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিব, আর অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে তারপর লাউয়ের খালটা দিয়ে দিব। আমি না যে কোনো ভাজি হলে একদম পেট ভরে ভাত খেতে পারি, আমার কাছে ভালো লাগে। কাটাকাটিগুলো করে আজকে তো আর সময় পাইনি গোসল করার। তো কী করেছি, মাঝে একটু আবার হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপর কিন্তু রান্নাবান্নায় এসেছি। একাধারে কাজ করতে গেলে কিন্তু অনেকটা ক্লান্ত লাগে। তো মেয়ে যেহেতু স্কুলে আছে, আসতে একটু দেরি হবে, রান্নাবান্না দেরি হলেও সমস্যা নেই। এদিকে আবার আমার বাসায় যিনি কাজে একটু সাহায্য করেন উনি এসেছেন, উনি ঘরের কাজগুলো করছেন, আর আমি পাশাপাশি রান্নাবান্না করছিলাম আর গল্পও করছিলাম। যে কোনো কাজ দেখবেন যে একঘেয়েমি লেগে গেলে কিন্তু করতে ভালো লাগে না। আর বাজার যেদিন করা হয় সেদিন যাই রান্না করবেন খেতে ভালো হবে, কারণ একদম টাটকা নিয়ে এসে টাটকা আপনি যাই রান্না করেন না কেন
খেতে অনেক ভালো হয়। আমি দেখেছি যখন ঘরে বাজার শেষ হয়ে যায় তখন নিচে নামলে তরকারি নিয়ে আসে না ভ্যানে করে, এইসব ভ্যানগুলো কেন জানি পাই না। আর যেদিন বাজার করি ঠিক সেদিনই বিকেলে আমি দেখেছি যে ভ্যান গাড়িওয়ালার সাথে দেখা হয়ে যায় যে কাঁচা তরকারি নিয়ে এসেছে, তখন মনটা এমন খারাপ হয়। মাঝে মধ্যে কিন্তু দেখবেন যে বিভিন্ন সমস্যার কারণে বা ব্যস্ততার কারণে বাজার যেতে 1-2 দিন লেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি বাসার নিচে থেকে যদি কোনো কিছু পেয়ে যান তখন কিন্তু আপনার রান্নাবান্নায় একটু সুবিধা হয়ে যায়। লাউয়ের খালের ভাজিতে আমি কিন্তু কোনো পানি দিইনি, একটু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। তো আলুটা আর লাউয়ের খালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে জাস্ট কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। দেশের মাঝে যে পরিস্থিতি গেল, এই পরিস্থিতিতে কিন্তু রান্না বাড়া কোনো কাজকর্মতে মন বসেনি। সবারই মনে হয় একই অবস্থা। রান্না বাড়া করতে গিয়েও বারবার নিউজ দেখছিলাম, বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলাম, কখন জানি কি হয়। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো। মোবাইলে ভিডিও করতে গিয়ে অর্ধেক ভিডিও করে রেখে দিতাম, ভালো লাগতো না। মনে হতো যে না নিউজ দেখি বসে। মাঝে তো ইন্টারনেটও বন্ধ করে দিয়েছিল, তখন আরও আতঙ্ক। আর নরসিংদীর অবস্থা তো সবাই জানেন যে অনেক বেশি খারাপ পরিস্থিতিতে ছিল। তো এখন তো সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আর সারাদিন দেখছি যে বাচ্চারা মাঠে নেমে কাজ করছে। তো বাচ্চাদেরও তো লেখাপড়ার প্রয়োজন আছে। আমার হিসেবে এখন প্রশাসন নেমে প্রশাসনের কাজ করুক, আর বাচ্চারাও যেন শান্তিমতো তাদের লেখাপড়া করতে পারে সেদিকেও প্রশাসনের খেয়াল রাখতে হবে। আমরা সবাই মিলেই সহযোগিতা করি, আর কোনো রাগারাগি না থাকুক। আমার দেশে আবার শান্তি ফিরে আসুক, নতুন করে দেশটাকে সুন্দরভাবে দেখতে চাই। তো এখানে আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভাজিটা করে নিয়েছি। তো একটু লাউ রান্না করে নিব। লাউটা না আমি কেটেছি পরে আমার কাছে একটু শক্ত মনে হয়েছে। তো লাউয়ের মধ্যে সাধারণত সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা, একদম পরিমাণে কম হলুদ, আর নামানোর আগে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিই। তো যেহেতু লাউটা আমার কাছে মনে হচ্ছে একটু শক্ত শক্ত হতে পারে, তো সেই কারণে চিন্তা করলাম যে সব ধরনের মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর লাউটাকে রান্না করি। তো মশলার মধ্যে এখানে আমি আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি। তো মশলাটাকে প্রথমে চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লাউ তরকারিতে সাধারণত কোনো ধরনের পানি ইউজ করতে হয় না। লাউ থেকে যে পানিটা ওঠে সেটা দিয়ে কিন্তু তরকারি সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো এখানে মাছটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে তারপর লাউটা দিয়ে ঢেকে দিব। তো লাউয়ের পানিতেই কিন্তু লাউ রান্না হয়ে যাবে। একদিক থেকে কাজ করছিলাম, আরেক দিক থেকে রান্না বাড়াও করছিলাম। রান্না বান্নার পাশাপাশি আমি চেষ্টা করি কাজগুলো গুছিয়ে ফেলার জন্য। আজকে কিছু ভিডিও শ্যুট করেছি, কিন্তু পরবর্তীতে দেখি যে অফ হয়ে আছে, মোবাইলে একদম মেমোরি ফুল হয়ে আছে। আগের ভিডিওগুলো চাচ্ছি এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে, কারণ একটা ভিডিও করতে গেলেও কিন্তু কষ্ট হয়। সেই ভিডিওগুলো যখন কেটে দিই তখন আরও বেশি কষ্ট লাগে। এরকমই হয়, সময় মতো শেয়ার না করলে বেশিরভাগ ভিডিও দেখা যায় যে কেটে দিতে হয়। কিছুই করার নেই, কারণ নতুন করে কোনো কিছু ওইভাবে শ্যুট করা যায় না। লাউ তরকারিটা রান্না হতে হতে এদিকে বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, একদম ভালোভাবে মেজে তারপর সামান্য পরিমাণ একটু গরম পানি ঢেলে দিয়েছি। মাছ মাংস যেদিনই ধুই না কেন সামান্য পরিমাণ একটু গরম পানি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একটা ব্যাড স্মেল বের হয় আর ভালোও লাগে না। রান্নাঘরে একটা আস্তে আস্তে গন্ধ থাকে। তো আপনাদেরকে তো আমি দেখিয়েছিলাম এর আগে রান্নাঘর পরিষ্কার করার জন্য আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছিলাম। তো এই লিকুইডটা ব্যবহার করার পর থেকে কিন্তু রান্নাঘরে যে মাছির উৎপাতটা ছিল সেটা অনেকটাই কম। রান্নাঘরটা প্রতিদিন যদি 1-2 বার মুছে দিই তাহলে দেখেছি যে রান্নাঘরে মাছির তেমন একটা উৎপাত থাকে না। পরিমাণ মতন সোডা, সিরকা, সামান্য পরিমাণ ভিম লিকুইড আর ডিটারজেন্ট দিয়ে একসাথে একটা লিকুইড তৈরি করেছি। তো এটাই ন্যাকড়ার মধ্যে দিয়ে তারপর ভালোভাবে রান্নাঘরটাকে মুছে দিই, আর ন্যাকড়াটাও সুন্দর ধুয়ে দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়।
ইলেকট্রিক চুলাটা চেষ্টা করি সপ্তাহে 2 দিন ভালোভাবে মেজে দেওয়ার জন্য। আপনাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব ইলেকট্রিক চুলাটা আমি কিভাবে পরিষ্কার করে দেই। আর এই লিকুইডটা ব্যবহার করার পর থেকে আমার ইলেকট্রিক চুলাটা একটু কমই ওয়াশ করতে হয়। আগে যেভাবে প্রতিনিয়ত ওয়াশ করতে হতো, এখন ন্যাকড়ার মধ্যে একটু লিকুইড দিয়ে পরিষ্কার করে দিলে সুন্দর গ্যাসের চুলা বলেন, ইলেকট্রিক চুলা বলেন, রাইস কুকার সব কিছুই অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আপনারা এভাবে একটা লিকুইড বাসায় তৈরি করতে পারেন, দেখবেন যে অনেক বেশি আপনার রান্নাঘর পরিষ্কার থাকবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্নাবান্না প্রায় শেষই করে ফেলেছি। তো এখন খাওয়া দাওয়া করব, প্রচুর খিদে লেগেছে আর অনেক বেলাও হয়ে গিয়েছে আজকে রান্না করতে করতে। ভিডিওতে তো আর ওইভাবে আপনাদের সাথে সব কাজকর্ম গুছিয়ে দেখাতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকে কিন্তু একটু পরপরই বৃষ্টি হচ্ছিল, একদম ঝুম বৃষ্টি নামছিল। যখনই বৃষ্টি হচ্ছিল আপনার বৃষ্টিটা একদম ঠান্ডা করে দিয়ে যাচ্ছিল, পরিবেশটা খুবই ভালো লাগছিল। তো বিকেলের দিকে আবার একটু বারান্দায় এসেছি, বারান্দায় অনেক সুন্দর একটা বাতাস দিচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর এই পরিবেশের সাথে কিন্তু 1 কাপ চা না খেলে ভালো লাগবে না। তো মেয়েদেরকে একটু হরলিক্স দিয়ে দিব আর আমি একটু চা খেয়ে নেব, আমার জন্য একটু চা বসাবো। বাইরে দেখেন আকাশে কি পরিমাণে মেঘ করেছে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু বাইরে ঝুম বৃষ্টি নেমে গিয়েছে। তো ভালোই লাগছিল আর ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। সব কিছু মিলে এই ছিল আজকে আমার সারাটা দিন। আশা করছি আজকের সারাদিনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের বৃষ্টিটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ বৃষ্টি যদি এমন না হয় তাহলে ভালো লাগে না। এই বৃষ্টি হবে আবার গরম লাগবে, এরকম বৃষ্টিগুলো অসহ্য লাগে। একদম ঝুম বৃষ্টি হয়ে যদি বাইরের পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, সেই বৃষ্টি কিন্তু অনেক বেশি আনন্দ দেয়। তো এই বৃষ্টির সাথে 1 কাপ চাই যেন পূর্ণতা। আর মেয়েদেরকে দিব হরলিক্স। মেয়েরা আমার সাথে চা খেতে খেতে এমন খারাপ অভ্যাস করেছে, তো সেটা থেকে একটু দূরত্ব করে দিচ্ছি আর কি ওদেরকে। ওরা কিন্তু বারবার চাই চাচ্ছিল, আমি বলছি যে না, তোমরা 2 বোন মিলে হরলিক্স খেয়ে নাও আর আমি একটু চা খাবো। চাটা ভালোভাবে ফুটে উঠলে গরম দুধের সাথে আমি চাটা মিশিয়ে নিব। আজকে একটু ভিন্ন রকম করে চা খাচ্ছি, খেতে কিন্তু ভালোই হয়েছে। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।